বেলি বাবার ভয়ে নিজের ঘরে চুপটি মেরে বসে আছে। একটু পরে বাবার কণ্ঠ শুনতে পেল। অশোক বণিক তার স্ত্রীকে জিজ্ঞেস করছেন, বেলি কি বাড়ি ছেড়ে বের হয়েছিল নীরবী? মনে হলো ওকে যেন তিলুদের বাড়ির পাশে রাস্তায় দেখলাম। না, বেলি তো বাড়িতেই ছিল। বেলির মা যতই বলুক ওর বাবাকে সত্যটা বলে দিবেন, তাও মেয়েকে আড়াল করার জন্য মিথ্যা বললেন। মায়ের কণ্ঠ শুনে বেলির মুখে হাসি ফুটল। একটু পরে পেয়ারাগুলো নিয়ে অপরূপার ঘরে গেল। গিয়ে বলল, বৌদিদি, দেখো তোমার জন্য পেয়ারা নিয়ে এসেছি। এসো, এগুলো নুন মরিচ দিয়ে মেখে খাবো। আহা, ভেবেই জিভে জল আসছে। তুমি বসো নন্দিনী, আমি হেসেল থেকে মাখিয়ে নিয়ে আসছি। অপরূপা এই কথা বলে চলে যাচ্ছিল, তখন হুট করে নিহি দৌড়ে এসে বায়না ধরল, ও পেয়ারা মাখা খাবে। বসন্তের বৈরী হাওয়ার দিনগুলো যেন খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। বেলির মন খারাপের রেট যেন আজ খানিকটা উকিঝুঁকি দিচ্ছে। অবশ্য মন খারাপ না হয়ে আর উপায় কি, যেখানে বেলি প্রতিদিন একবার হলো গ্রামের আনাচে কানাচে মধুহর অরণ্য নদীর ধারে ঘুরে বেড়ায়, সেই বেলি আজ 15 দিবস ধরে ঘর থেকে বের হতে পারেনি। তাছাড়া তার প্রাণের সই বিনির সাথেও দেখা হলো না। গতবার বাবার কাছে ধরা পড়ে যাওয়ার ভয়, আবার বেলির বাবার শরীরটা বেশ কয়েকটা দিন ধরে একটু খারাপ থাকায় বাড়িতে সময় বেশি কাটাচ্ছেন, যার ফলে বেলির এখন এই দশা। তাই আজ আবার বেলির মনে পড়ল তার ভাগ্য পুরুষের কথা। তৎক্ষণাৎ একটা কাগজ আর কলম নিয়ে বসে পড়ল। 16ই ফাল্গুন। প্রিয় পুরুষ, আপনাকে নিয়ে লেখার কথা ভাবলে মনে হয় কত শত শতাব্দী বলি আমার কল্পনার ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায়। মনে হয় যেন পাতার পর পাতা শুধু আপনাকে নিয়ে লেখলেই ফুরিয়ে যাচ্ছে। কিন্তু এই যে এখন লিখতে শুরু করলাম, মনে হচ্ছে কোনো শব্দই আমার কাছে ধরা দিচ্ছে না। আমার মন মস্তিষ্ক সব যেন ফাঁকা হয়ে যায়। আমার একটা ভীষণ ইচ্ছে, শুনবেন? এই বসন্ত যেন আপনার সাথে প্রথম সাক্ষাৎটা হয়ে যায়। বসন্ত প্রিয় কন্যার কল্পপুরুষ যদি বসন্তেই কন্যার নিকট ধরা দেয়, তাহলে ব্যাপারটা কি দারুণ সুন্দর না হবে বলুন? ভাগ্য পুরুষের সাথে বেলির সাক্ষাৎ এর ক্ষণটা অতি শীঘ্রই আসুক। ইতি আপনার বেলি। বেলি দ্বিতীয় পত্রটা সুন্দর করে ভাঁজ করে কাঠের বক্সে তুলে রাখলো। তবে এবার নিজের ঘন কেশে গেঁথে রাখা একটা বেলি ফুল খুলে নিয়ে পত্তরের ভাঁজে রেখে দিল। বসার ঘরে মিহিরকান্ত বণিক আর অশোক বণিক বসে ব্যবসার বিভিন্ন কথাবার্তা বলাই ব্যস্ত। নির্দয় প্রাতরাশ সেরে অনেক আগেই বেরিয়ে গেল। মনোরমা বণিক একটা চেয়ারে বসে পান সাজাতে ব্যস্ত। নীরবী আর অপরূপা হেসেল। বেরি, এদিকে আয় তো। মনোরমা বণিক পান সাজাতে সাজাতে নাতনিকে ডাক দিলেন। এই সময়টাতেই বেলি সবসময় মনোরমার পাশে বসে আর পান সাজিয়ে দেয়। আজ আসছে না দেখে নিজেই ডাক দিলেন। একটু পরে বেলি বসার ঘরে এলো, মনোরমার পাশে বসে পান সাজাতে লাগলো। মনোরমা বললেন, তোর মন খারাপ নাকি দিদি ভাই? মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। আমি প্রতিদিন তো আমি আসার আগেই বসার ঘরে হাজির থাকিস, আজ কি হলো? মনোরমা বণিকের কথায় বেলি ও বাবাও বেলির দিকে তাকালো। দর্শনা, কি হচ্ছে মা? কোনো সমস্যা হলে বাবাকে বলতে পারো। বাড়ির সবাই বেলিকে বেলি বলে ডাকলেও একমাত্র তার বাবার দর্শনা বলে ডাকেন। বাবার কথায় বেলি বলল, না বাবা, এমনি। তোমার মন খারাপের কারণ আমার বোধহয় জানা। নিহিকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে এসো, মন ভালো হয়ে যাবে। তবে হ্যাঁ, বেশি দূর যাবে না, আর অল্প কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরবে। বেলি বাবার কথা শুনে অবাক হয়ে গেল, সাথে খুশিও হলো। তার বাবা তাকে বাইরে যেতে বারণ করে, আর আজ তার বাবাই তাকে বাইরে থেকে ঘুরে আসতে বলেছে। এই খুশিতে বেলি দৌড়ে গিয়ে নিহিকে কোলে নিয়ে বাইরের দিকে ছুটল। পিছন থেকে মেহেরকান্ত বণিক চেঁচিয়ে বলছেন, আরে আসতে যা, পরে তো মুখে নকশা পাল্টে ফেলবি, তখন আবার বিয়ে দিতে পারবো না। বেলি বোধহয় দাদুর কথা শুনল না, সে এখন মুক্ত পাখি, তাকে আর পাই কে? এতদিন পর বাড়ি থেকে বের হওয়ায় বেলি প্রথমে গেল বিনির সাথে দেখা করতে। তাদের বাড়ির বিপরীত দিকে কয়েকটা বাড়ির পার হলেই বিনির বাড়ি। বিনিদের দোতলা ঘর। বিনির মা উঠানে বসে সবজি কুটছিল। কাকিমা, বিনি কোথায়? বিনি তো তিলুর সাথে বের হলো, বোধহয় মাঠের ওদিকে গেল। কতদিন পর আসলি, তাও নিহিকে নিয়ে? আয়, একটু বসবি। না কাকিমা,
পরে আসবো আবার। এখন মিহির কাছে যাই। বেলি এই কথা বলে বড় মাঠের দিকে প্রস্থান করলো। বড় মাঠটি গ্রামের সামনে প্রাঙ্গণে। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা সবসময় এখানে নিজেদের মতো খেলাধুলা করে। প্রতিদিন বিকালে বাচ্চাদের পাশাপাশি বড় ছেলেপেলেরাও এই মাঠে আড্ডার পসরা সাজিয়ে বসে। বড় মাঠের দুপাশে সারি সারি বিভিন্ন গাছপালা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেগুলো যেন খেলায় ব্যস্ত। ছোট বাচ্চাদের নিয়ে ছায়ার আগলে ধরেছে। বেলি মাঠে পৌঁছে নেহিকে নামিয়ে দিল। সেও বাচ্চা দলের সাথে খেলায় মেতে উঠল, আর নিজে গিয়ে বিনি, টিলু আর টুসির সাথে গল্পে ব্যস্ত হয়ে পড়ল। সায়ান্নের শুরু। অম্বরে লীলাভ আর লালচে আবার ছড়িয়ে সূর্য বিদায় নিয়ে ব্যস্ত। বণিক বাড়ি থেকে শঙ্খধ্বনি ভেসে আসছে। নীরবী আর অপরূপা পুজোর ঘরে। বেলি সেই মধ্যাহ্ন থেকে ঠাকুর দাদার ঘরে গিয়ে উপন্যাসের মুখ গুজে পড়েছিল। মিহির ক্রান্ত বণিকের উপন্যাস পড়ার বাতিক আছে। দোতলায় ওনার ঘরে একটা ছোটখাটো লাইব্রেরি আছে, যেটাতে বিভিন্ন লেখকের বই। বেলিও তাই যে কোনো সময় নিজের মন মতো বইয়ের দুনিয়ায় হারিয়ে যায়। আর সে ভ্রুবতী ভ্রসন বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী পড়েছিল। বইটা পড়ে শেষ করে দারুণ অনুভূতি আর উচ্ছ্বাস নিয়ে নিজের ঘরে গেল। বেলির ঘরের জানালাটা বাড়ির পিছন দিকে পড়ে। বাইরে থেকে দেখলে বোঝা যায় কি সুন্দর বাগান বিলাস। ফুল পুরো জানালাটিকে ঘিরে রেখেছে। জানালার সামনে একটি চারপায়া টেবিল রাখা। টেবিলের উপর কিছু উপন্যাসের বই আর বেলির প্রিয় কাঠের বাক্স। বেলি ঘরে ঢুকে জানালার দিকে গেল, জানালা বন্ধ করবে বলে। হুট করে তার নজরে পড়ল কাঠের বাক্সের উপর ছোট্ট একটা কাগজ রাখা। কাগজটি খুলতেই ভেতর থেকে একটা শুকনো ফুলের পাপড়ি টুপ করে পড়ে গেল। বেলি দেখলো এটি হিজল ফুলের পাপড়ি। অতপর কাগজের লেখাটা পড়ল, মধু হাওয়া অরণ্য, আমার মন চলেছে অপরাহ্নে, তোমায় সাথে নিয়ে যেতে চাই সেই অরণ্যের হিজুল পারে। বেলি নিস্তব্ধ। তার মাথায় কিছুই আসছে না। এমন ছোট্ট চিরকুট তাকে কে দিবে? আর হিজুল ফুলই বা এলো কিভাবে? এখন তো গ্রামের কোথাও হিজুল ফুল নেই। চিরকুটের ভাবনায় বেলি এতটাই মগ্ন ছিল যে বৃষ্টির শব্দেও উপলব্ধি করতে পারে নাই। বৃষ্টির জল যখন জানালা গলিয়ে বেলির গায়ে এসে আছড়ে পড়ল, তখন তার হুঁশ ফিরল। তাড়াতাড়ি জানালার পাল্লা আটকে চিরকুটটা বাক্সে রেখে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। উঠানের মাঝখানে দাঁড়িয়ে আকাশ প্রাণে চেয়ে বেলি বৃষ্টি উপভোগ মত্ত। ঠিক তখনই বেলির বৃষ্টির ছায়া অনুভূতিকে আরো গাঢ় করতে বাড়ির উঠোনের এক কোণের কৃষ্ণচূড়া গাছ থেকে কোহলিকে কুহুকু ডাক ভেসে এলো। বেলি তখন কৃষ্ণচূড়া গাছের দিকে চেয়ে আপন মনে হেসে দিল। তার হাসিতে বাড়ির উঠোন প্রাঙ্গণ যেন মুখরিত হয়ে উঠল। বৃষ্টির জলে বেলির বাঁকা এলোমেলো চুল বেয়ে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ছে। চোখের কাজল ধুয়ে লেপ্টে আছে। পরনের কলাপাতা রঙের শাড়িও ভিজে থুবু থুবু। আচমকা বেলি যখন ঘরে সদর দরজায় দিকে দৃষ্টি নিক্ষেপ করলো, তখনই দেখলো একজন অনাকাঙ্ক্ষিত পুরুষকে। অন্ধকার থাকার দরুন যার অববয় শুধু বেলির চোখে ধরা দিল। যাকে দেখতে মোটো মনে হলো না সে এই মাকুন্দা গ্রাম বা তার আশেপাশে গ্রামের কোনো মানুষ। মনে হলো দূর শহরতলি কিংবা ভিনদেশ থেকে তার আগমন। সদর দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটা অপরিচিত কেউ। এই কথা মস্তিষ্কে স্মরণ হতেই বেলি অন্দরে ছুটল।